নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে। তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে 250 বেডে যায় একটা টিম, এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচাইয়ের জন্য, আসলে কোথায় ঘটনা ঘটেছে। তো গাজী মেডিকেলের সামনে প্রথমে আসলে আমরা পিও খুঁজে পাচ্ছিলাম না এবং বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপির ওই যে ভিকটিম তার একটা প্রাইভেট কার দেখতে পাই, এবং প্রাইভেট কার দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল। পরবর্তীতে লাস ফার্মা থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই, এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও 2 জন রাত্রে 12:30টার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল। তো সেই থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি, এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে। এবং আমরা আমাদের পিছনে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ, বিশেষ করে আপনার ইয়াবা, তারপর বিদেশি মদ, এবং বিভিন্ন ধরনের মেয়েরাও এখানে আসতো, বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো। এবং গতকালও ওরা এসেছিল এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়েছে, এবং ওদের ভিতরে কোনো অন্তঃকন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে। এটা আমরা তদন্ত করে মোটামুটি পেয়েছি, এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে, এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ এদেরকে আইনের আওতায় আনবো। গুলি আসলে তার ভিতরে ঢুকে নাই, এটা কানের একদিক দিয়ে চামড়া দিয়ে ঢুকে বের হয়ে গেছে, ভিতরে ঢুকে নাই। সে বর্তমানে আশঙ্কামুক্ত। গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওইখানে 3 জন ছিল, এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেকে ছিল। ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটা তথ্য পাবো। উনি হলো নভেম্বরের 1 তারিখে বাসা ভাড়া নিচ্ছে। নভেম্বর আমাকে অ্যাডভান্স করছে, আর এই ডিসেম্বরের টাকা ভাড়াটা আমাকে এখনো পেড করেনি। কিন্তু আমি ওনাকে বলছি যে আপনি বাসা ছেড়ে দিন। বাসা ছাড়া নোটিশটা আমি ওনাকে দিয়ে দিছি। এই মাসের 1 তারিখে বাসা ছাড়া নোটিশ করে দিছি। উনি এনজিওতে চাকরি করে, ওনার হাজব্যান্ড সাথে একটা ছেলে, আর উনি দুজনে বলছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এনজিওতে চাকরি করি, এই কথা বলে আমার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছে। বাসা ভাড়া নেওয়ার পরে আমার এই যে বাড়ির কাজের জন্য আমার হাজব্যান্ডকে অনেক রাত পর্যন্ত রড সিমেন্ট পাহারা দেওয়ার কাজ করতে হলে তখন আমার হাজব্যান্ড খেয়াল করছে যে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা ওনার বাসায় আসা যাওয়া করে। উনি কখনো বলে আমার খালাতো ভাই, কখনো বলে আমার মামাতো ভাই, কখনো বলে আমার চাচাতো ভাই, মানে যারা আসে সব ওনার চাচাতো মামাতো ফুমাতো ভাই এই পরিচয় দেয়। তখন আমার হাজব্যান্ড আমাকে যে বললে আমি তখন বলছি যে তুমি তাহলে কাজ করো, তুমি বাসা ছাড়া নোটিশটা দিয়ে দাও। তো উনি বাসা ছাড়া নোটিশ দিয়ে দিছে। এই 30 তারিখে আমার বাসা ছেড়ে দেওয়ার কথা। তো আমার হাজব্যান্ড আমার ছেলের পরীক্ষার জন্য তাকে নিয়ে ঢাকায় গেছে। আমার হাজব্যান্ডের ফোন পেয়ে আমি দৌড়ে এসে শুনি যে বেলা 11টার সময় এই যে এনসিপি নেতা তাকে নাকি গুলি করছে। ঘরে এসে দেখি ফ্ল্যাটে এসে দেখি ব্লাড, কাপড় চোপড় আর বিভিন্ন রকম নেশাজাতক দ্রব্য দেখে আমি তো অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছি যে কি অবস্থা আমার ঘরের ভিতরে। আর আমার হাজব্যান্ড সে খুবই আল্লাহওয়ালা লোক, সে এই সমস্ত মেয়েদের কারো ফ্ল্যাটে সে কখনো যায় না। এটাই হলো তার সমস্যা, যে সে না গুলির শব্দ এই যে পাশে যে ফ্ল্যাটে যে মেয়েরা থাকে ওরা পেয়েছে, কিন্তু ওরা আমাকে বলছে যে আন্টি আমরা ভয় থেকেও বের হইনি, ওরা পেয়েছে। ওইভাবে আমরা স্পেসিফিক্যালি জানি না সমস্যা, কিন্তু ওনাদের চলাফেরা খুবই খারাপ ছিল, রুট ছিল। তারপর ওনারা হচ্ছে এখানে যে মানে বলছিল ফার্স্টে 2 জন বাসা নিয়ে থাকবে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর ওনার একটা ভাই। তো থাকার পরে প্রথম কিছুদিন এরকম ছিল ভালো। তারপর হচ্ছে ওনারা আমরা ইন্ডাকশন চালাইলে মানে ওই পাশে একটু কারেন্ট চলে যাইতো, তো এটা নিয়ে আবার ঝামেলা হইতো, এটা একটু ঝামেলা হইতো। থাকার পরে আমার ফ্রেন্ডকে এসে তো থ্রেড দিত, কিন্তু আমার থ্রেড দিতে পারতাম কারণ আমি উল্টা থ্রেড দিয়ে দিতাম। থাকার পরে ওনারা কথাবার্তা বলতেছে, উনি রাত্রেবেলা আসতো, আমরা দেখছি। আর এখানে মনে করেন এক এক সময় এক এক লোকেরা থাকতো, কারণ বলে নিছিল 2 জন থাকবে, কিন্তু এক এক সময় এক একজন লোক, কখনো 4টা মেয়ে 2টা ছেলে, কখনো 4টা ছেলে 1টা মেয়ে, মানে ওনারা এইভাবে গ্যাং হিসাবে থাকতো। আর ওনারা মূলত দল করতো, তো মানে আমাদের যেটুকু বলছিল। তো আজকে হচ্ছে রেগুলার ওখানে শব্দ হয়, বুঝছেন। এখন আমরা তো ওইভাবে কাউন্ট করি না, আর আমরা সকালবেলা আজকে খুলি না যেহেতু আমাদের এক্সাম চলতেছে, তো আমরা পড়তেছি। আর সকালবেলা আমরা কি কাহিনী এমনি সাউন্ড হয়েছে, শব্দ পড়ছে, কিন্তু আমরা ভাবছি উপরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই হিসাবে আমরা বুঝি না, এইভাবে খেয়াল করিনি যে যেটু মনে হয় কোনো প্রবলেম হয়েছে উপরেই হয়েছে, সে তো আমরা নোটিস করিনি। আর আমাদের বাসার থেকে বলা ছিল যে কোনো সমস্যা হলে আমি বলি, আমাদের তো ওইভাবে
ওইভাবে তো আমরা নোটিস করি না, কারণ ওনাদের এক এক সময় এক একজনরা আসে, আর আপনার তো বলে কেউ আসে না যে এখন একজন আসলো আর একজন পরে আসে। পরীক্ষা দিতে গেছিলাম, তো তখন আমি পরীক্ষা দিতে গেছি, ওইখান থেকে আসছি, তখন হলো এখানে আলোচনা করতেছে যেখানে রক্ত লাগা, কিন্তু ওই বিষয়ে আমরা জানতাম না। এরা ছিল তা এরা নাকি শব্দ শুনছে, গুলির আওয়াজ, আর ওদের চলাফেরা মোটেও ভালো না। ওরা হ্যাঁ না, সে ভাড়া নিনি, সে আসতো, কিন্তু যে ভাড়া নিয়েছিল সে হলো চিকুন মতে করে, মানে মুখটুক চিকুন, হালকা দাড়ি টাড়ি আছে, এরকম লোক দেখতে। ওনার সাথে একটা মেয়ে ছিল। আমরা সকাল থেকে কোনো আওয়াজই পাইনি। আমরা রাতে আওয়াজ পাইছিলাম, যে ধরুন রাত 12টার থেকে তারপর 3টার দিকে এরকম আমরা আওয়াজ পাইছিলাম, কিন্তু এটা ওনাদের প্রায়ই হয় ওনাদের বাসায়, যেমন ওনার হাজবেন্ড ওনার ওয়াইফকে মারে। আমরা ভাবছিলাম ওই নর্মালি যে ওরকম কিছু হচ্ছে, কিন্তু আমরা এত কিছু বুঝিনি যে মেরে ফেলছে বা কিছু একটা। আর আমাদের দরজা খোলা হয়নি, তো আমাদের এক্সাম চলছে, আমরা সেই প্রিপারেশন নিচ্ছিলাম, এই জন্য আমাদের দেখা হয়নি। হ্যাঁ, মোতালিব ওই যে মারা গেছে উনি হচ্ছে রাত, হ্যাঁ আহত হয়েছে, উনি হচ্ছে রাত 12টা 12:30টার পর উনি আসতো। উনি একা না, ওনার সাথে আরো লোক আসতো। না, উনি ভাড়া নেয়নি, উনি ভাড়া নিয়েছে আর একটা ভাইয়া আর একটা আপু, দুইজন ভাড়া নিছে। হ্যাঁ ভাই, সব ঠিক আছে।